আমার প্রথম চাকরি হওয়ার পর হতেই চারদিক থেকে সবাই আমাকে ফোন দেওয়া শুরু করলো। বিশেষ করে আমার দাদি, ফুপুরা, বাবার দ্বিতীয় স্ত্রী, তার ছেলে মেয়েরা। মায়ের কাছ থেকে শোনা, ঘরে মায়ের কাজকর্মে টুনকু বিষয়গুলো যখন নাকি সংঘাতে রূপ নিল, তখনই দাদি কঠোর সিদ্ধান্তে বাবা মাকে ডিভোর্স দেয়। বাবারও নাকি মত ছিল মাকে ছেড়ে দেওয়ার। তখন আমার বয়স 5 বছর। আইন মতে কন্যা সন্তান মায়ের কাছে থাকবে, ভরণ পোষণ বাবা বহন করবে, এটাই ফাইনাল হয়েছে। শুরু হলো মায়ের সাথে নানার বাড়িতে আমার জীবনযাপন। মা একটি স্কুলে শিক্ষকতার চাকরি করতে লাগলো। আমার বাবা ভরণ পোষণ দেয় বলতে দুই ঈদে কিছু টাকা আর জামা কাপড়। মা তা নিয়ে কোনো বাড়াবাড়ি করতো না। কারণ হিসাবে মা বলতো, এই মেরুদণ্ডহীন লোকটার কণ্ঠ শুনতে রুচিতে বাঁধে। যেই মায়ের কথাকে বেদবাক্য মনে করে তার স্ত্রীর কথাকে গ্রাহ্যই করে না। যেই বিশ্বাস করে জীবনে সুখে শান্তিতে থাকতে হলে মায়ের সন্তুষ্টির বিকল্প নেই। যে মা একটু কাশি দিলে অস্থির হয়ে যায় আর স্ত্রীর গলা দিয়ে রক্ত বেরোলো ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করে না। যে স্ত্রী কাপড়ের চেয়ে মায়ের কাপড় বেশি দামি হওয়া জরুরি মনে করে। যে মায়ের পছন্দের খাবার না চাইতে হাজির করে, আর স্ত্রী শতবার বললেও কিছু এনে দেয় না, ভুলে যাওয়ার বাহানা দিই খালাস। আমি মায়ের আদর যত্ন আর মামিদের অবহেলা একটু একটু করে বড় হতে থাকি। আমাকে স্কুলে ভর্তি করানো হলো। মা খুব চেয়েছে বাবার গ্রামের স্কুলে আমাকে ভর্তি করানো হোক, কারণ নানাদের একান্ন ভর্তি পরিবার, অনেকগুলো ছোট ছোট বাচ্চা, সারাদিন মারামারি লেগেই থাকে। আর বাবাদের একা বাড়ি, বাবার আর কোনো ভাই নেই, শান্তিপূর্ণ পরিবেশ। কিন্তু দাদি তা হতে দেয়নি। সব সময় শুনতাম দাদা দাদিরা নাতি নাতনিকে পেটে সন্তানের চেয়ে অধিক যত্ন করে। কিন্তু আমি একথা মানি না। কোনো এক অজ্ঞাত কারণে আমার ইংসুটে দাদি দু চোখে আমাকে পছন্দ করে না। অথচ সৎ মায়ের ঘরের আমার সৎ বোনকে দাদি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। এর কারণ হিসাবে আমার মনে হলো, আমার চেহারা সবার চেয়ে খারাপ, তাদের সবার চেহারা সুন্দর, তাই আমার মুখ দেখলে দাদির মুখে অনাবস্যা ডল নামে। আর একটা কারণ, বাবার ছেড়ে দেওয়া স্ত্রী পেটে জন্ম নিয়েছে আমি, যাকে ঘৃণা করে বের করে দিয়েছে বাড়ি থেকে। তার পেটে ধরা সন্তানকে কেন ভালোবাসবে? বাবা আমাকে 2 ঈদে বাড়ি নিয়ে যায় লোক পাঠিয়ে। তখন খাতির যত্ন অনেক করে। প্লেট থেকে মুরগির কলিজা, বড় চিংড়ি আমার প্লেটে তুলে দেয়। গাছ থেকে পেয়ারা লিচু পেরে দেয় চুপি চুপি। দোকান থেকে কাপ আইসক্রিম কিনে দেয়। তাতেই আমার কলিজা দ্বিগুণ হয়ে যায়। বুঝে নেই বাবা আমাকে অনেক ভালোবাসে। ভুলে যাই আমার প্রতি দাদির এক দরিয়া ঘৃণাকে। বাবার মায়া মমতায় কোনো খাদ ছিল না, কিন্তু দুঃখ হতো বাবা তার মায়ের একমাত্র বাধ্য ছেলে। তার মা যার সম্পর্কে যেভাবে বুঝাতো বাবা সেটাই বুঝে নিত। এই বাবাকে আমারও মেরুদণ্ডহীন মনে হতো। এক শীতের আগমনের সময় বাবা ঢাকায় গেল। প্রয়োজনে আতঙ্কিত বাস চাপায় বাবা মরে গেল। পুরো বাসের কারোই কিছু হলো না, আমার বাবাই শুধু মরে গেল। গভীর রাতে নির্মম সংবাদটি মায়ের মোবাইলে ফোন দিয়ে অন্য কেউ জানায়। আমার মামা আমাকে নিয়ে যায় দাদার বাড়ি। আমি বাবার মৃতদেহ কানের দিকে চেয়ে থাকি আর ভাবি, এই জন্মে বাবার বাড়িতে আমার বুঝি আর আশা হবে না। বাবা মারা যাওয়ার পরও মাঝে মাঝে যাই, তাও যাই বিপদে পড়ি। নানার পরিবারে যখন অশান্তি শুরু হয়, তখন মা উপায়ন্তর না পেয়ে পাঠিয়ে দেয় কয়েকদিনের জন্য। নিজের দাদি শত্রুর মতো আচরণ দেখে থাকতে হয় অসহায় আমার বিয়ে আসে যে। আমি এলে দাদি বুঝলে জানতে চায় না আমি কেমন আছি, বরং সৎ মা আমাকে বেলায় বেলায় কেন বাদ দেয় তা নিয়ে তাকেও কথা শোনায়। সৎ ভাই বোন কেন আমার কাছে আসে, খেলা করে গল্প করে, সেজন্য ওদেরকে শাসায়। সময়ের সাথে পাল্লা দিয়ে আমি বড় হতে থাকি, মন দিয়ে পড়াশোনা করি। ভালো ছাত্রী হওয়ার দরুন কলেজে উঠেই নানার বাড়ির আশেপাশের কিছু স্টুডেন্ট পেয়ে গেলাম। ওদেরকে পড়াই, মাস শেষে বেতন পেলে কিছু টাকা মামাতো ভাই বোনদের পিছনে খরচ করি। মামিরা খুশি। এখন আমাকে আগের চেয়ে বেশি সময় নজরে দেখি। বুঝতে পারলাম যোগ্যতার কদর সবাই করে, তেলা মাথায় তেল সবাই দিতে চায়। দাদার বাড়িতে যাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি। কলেজ পাশ করে আমি এখন অনার্সের প্রায় শেষের দিকে। টিউশনে করে আর মায়ের শিক্ষকতার টাকায় মোটামুটি মা মেয়ের বেশ চলে যায়। মা আর দ্বিতীয় বিয়ে করেনি, কেবলমাত্র আমার কথা ভেবেই। মেঘনা চাইতে বৃষ্টির মতো একটা প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম জব পেয়ে গেলাম।
বেতনও ভালো, অনার্স মাস্টার্সে পড়ার চাপ নেই স্কুল কলেজের মতো। তাই আর আপত্তি করলাম না চাকরি অফারটা পেতেই। যেই পুপুর কালে ভদ্রে ফোন দিত, তারা এখন সপ্তাহ পার না হতে ফোন দিয়ে ভালো মন্দ খবর নেই। যেই দাদির চোখের বিষ আমি, তার আধিক্যতা দেখলে আমার সারা গা গিন গিন করতে থাকে। গলায় দরদের সুর দেখলেই বমি আসে, সৎ মায়ের কুশলাতে জিজ্ঞেস করা দেখলেই হাসি আসে। আমি শুধু একবার ভাবি, যখন আমার জীবনে দুঃখ সময় ছিল, তখন এই নামধারী প্রিয়জনদের দরদ কোথায় ছিল? ভালো করে কখনো একটু গল্প গুজব করেনি আমার সাথে, বুকে টেনে নেয়নি ওরা পরম মমতায়। আর আজ যখন আমার জীবনে সুসময়ের আগমনী বার্তা ধরা দিতে এলো রংধনুর মতো, অমনি তাদের উপচে পড়া দরদ শুরু হয়ে গেল। বিশেষ করে দাদির একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তিনি এখন শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ধরাশায়ী নিয়তির করাতলে। রসিয়ে রসিয়ে আলাপ জুড়ে দেয়, আমি ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিই। আমাকে নাকি দাদির এখন দেখতে ইচ্ছা করে। মনে মনে বলি, দাদি ভুলো না কোথায় যে, এখন আমার মন ভুলো না। সময় যে কখন কার হয়ে ধরা দেয় তা আগে থেকে কেউই বলতে পারে না।